আমাদের বুকে আঘাত করেছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি। ওয়াসায় বিধি বহির্ভূতভাবে 150 জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে। আর অপরদিকে উপদেষ্টা নাহিদ, সেও সুপারিশের মাধ্যমে ওয়াসায় গিয়ে নিয়োগ দিয়েছে। সাথে নাম রয়েছে নুসরাত তাবাসসুমের, সাথে নাম রয়েছে তৌহিদের, সাথে নাম রয়েছে নাজমুলের। আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাসসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ, লক্ষ লক্ষ টাকা দামের কোট স্যুট পরে বিদেশে যায় কিভাবে। আমরা খুঁজতেছিলাম, আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে, তারা এটা কিভাবে করে। আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব। আমরা একটু চলেন আমরা শুনি। আমজনতা দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় 150 জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে। স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি, ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন করেছে উপদেষ্টা এবং সমন্বয়কবৃন্দ। গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তৌহিদ, নাজমুলের নাম এসেছে। কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না। ইতিপূর্বে সচিবালয়ে 3 কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। 7 দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি এখনও শেষ হয় নাই। উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল, আপনারা জানেন। তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন। পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম, প্রতিবাদ করলাম, তখন তিনি সেটি বাতিল করলেন। এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে। ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ। আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি, এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সাবেক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দুদক কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। সচিবালয় ও সরকারি অফিসসমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের দুই পাশে দুইজন আমরা শিশু সচিব দেখি, এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে। মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদ হতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে। আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সাথে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ধন্যবাদ সবাইকে। ব্যবস্থা না নিলে জি, আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সঙ্গে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জি জি, প্রশ্ন। আপনারা কি কোনো একটা নিউজের উপর ভিত্তি করে তাদের এই বিরুদ্ধে এইভাবে অভিযোগ করছেন নাকি আপনাদের হাতে কোনো এভিডেন্স আছে? জি, আপনার দেশ টিভিতে যে গণমাধ্যমে যে নিউজটা এসেছে, ওটা একটা তালিকা সহ প্রকাশ করা হয়েছে। যে তালিকায় উপদেষ্টা নাহিদের নাম আছে, উপদেষ্টা আসিফের পিএস মোয়াজ্জেম হোসেনের নাম আছে, নুসরাত তাবাসসুমের নাম আছে। নুসরাত তাবাসসুমের নাম এখন নতুন না, বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া আসি করে নুসরাত তাবাসসুম। এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো, এটাও ছিল নুসরাত তাবাসসুমের একটা হুমকির কারণে। এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ না রাখায় ওনাকে বলা হয়েছিল, আমরা খবর পেয়েছি যে তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এটা উনি দেখে নেবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার যিনি শিক্ষা উপদেষ্টার সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে শিক্ষা শাখায়
কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে। গণমাধ্যমে নিউজ হয়েছে, আর কি সুনির্দিষ্ট প্রমাণ লাগবে? 3 কোটি টাকার যে চেক জালিয়াতি সচিব বলে এটা প্রকাশ হলো, তদন্ত কমিটি হলো, আপনারা গিয়ে প্রশ্ন করেন যে তদন্ত কমিটির ঘুম ভাঙছে কিনা। সরকারের কোনো কর্তৃপক্ষ যদি এখন পর্যন্ত এটা দোষী সাব্যস্ত করেনি, যেমন দুদক কিংবা আদালত থেকে স্বীকৃত হয়নি, সেক্ষেত্রে আপনি একটি দলের উচ্চতর পরিষদের সদস্য হয়ে আপনি তাদেরকে যেভাবে সরাসরি অভিযুক্ত করছেন, এটি কি বাঞ্ছনীয় কিনা? দেখুন, আমাদের এই বাংলাদেশের 24শে গণঅভ্যুত্থানের পরে যারা সমন্বয়ক হয়েছে, উপদেষ্টা হয়েছে, তারা কতটুকু কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায়, উপজেলায়, জেলা প্রশাসকের অফিসে গিয়ে তদারকি করেছে এটা সবই জানেন। আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ীর কাছ থেকে তারা 60টি বাস চেয়েছিল। সেই ব্যবসায়ী 60টি বাসের পরিবর্তে 3টি বাস দিতে চেয়েছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম আরও অনেক তথ্য এবং ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে, আপনারা এগুলো আস্তে আস্তে পাবেন। আপনারাও ভয়ে অনেক কিছু নিউজ করেন না, আমরা জানি এগুলো। ভাই, বিষয়টা হচ্ছে আপনারা এতদিন আন্দোলন করেছেন, আপনাদের আন্দোলনের ফসল এই সরকার। সুতরাং এই সরকার যখন এই সরকারের কোনো উপদেষ্টা দুর্নীতি করে, এই দুর্নীতি নিয়ে যখন আপনারা কথা বলেন, তখন প্রথম কথা হচ্ছে আপনাদের নিজেদের সত্তা নিয়ে প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই দুর্নীতির দায় এড়াতে পারেন কিনা। জি, এটা দুঃখজনক ঘটনা। ডক্টর ইউনূস স্যার সবার উপদেষ্টা হতে পারতেন, উনি সেটা না হয়ে এই মাহফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড, অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না। আমি এই যে তাকে পরিচয় করা দিল, এর আগে কোনো দিন তার সামনে বসিনি, অথচ 2018 সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি। তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানায় দিল। এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে মাসুদকে মংলা মাসুদ বলে, মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন? মাসুদের মংলা বন্দরের শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা হবে কিভাবে? সে কবে শ্রমিক নেতা ছিল বলেন? আব্দুল হান্নান মাসুদ, যাকে মংলা মাসুদ বলা হচ্ছে, তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে? কারণ সে আরও কয়েকজন সমন্বয়ক রয়েছে, তারা নাগরিক কমিটিতে আছে, তারা গিয়ে এই মংলা বন্দর দখল করেছে। তাহলে এই দখল, চাঁদাবাজি এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না? তাহলে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন? আপনাদের কাছে প্রশ্ন রাখছি। না, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের আন্দোলনের ফসল এই সরকার। সুতরাং এই সরকার যদি কোনো অন্যায় করে সেটা দায় আপনারা এড়াতে পারেন কিনা? এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে, কারণ আমরা বসিয়েছি। আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল, তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে, তাই না? এই যে 150 জন মানে বাইন্ডা সবগুলো সমন্বয় করে নিয়োগ দিল, শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পায়ে গেছে, আমাকে ছাড়াই গেছে, এরা হাসবে না শেখ হাসিনা? সারা বাংলাদেশে ডিসি নিয়োগে একটি প্রশ্ন আছে যে কোন একজনের মাধ্যমে ডিসি নিয়োগ হয়েছে, এই প্রশ্নটা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল নিয়োগ জালিয়াতিতে এই সমন্বয়করা জড়িত, এটা ওপেন সিক্রেট। এরা যদি আমাদেরকে বারবার জিজ্ঞাসা করেন, ভাই আমার কাছে একটা কাগজ নেই, আমি দেখাতে পারছি না, কিন্তু সবাই জানে, এটা সবাই বোঝে কারা কিভাবে নিয়োগ পেল। এটা তো, এবং শুধু ভিসি নিয়োগ না, বিভিন্ন স্কুলের অধ্যক্ষ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, তাদেরকে জোর করে মব সৃষ্টি করে এখান থেকে পদত্যাগ করানো হয়েছে। এবং সেই মব সৃষ্টি করে পদত্যাগ করা হয়েছে তারা আওয়ামী লীগের দোসর এই জন্য না, অন্য একজন তাদেরকে টাকা দিয়ে এদেরকে সরায়ে তারাই এখানে চেয়ার বসার জন্য এই কাজগুলো করেছে, সবগুলো প্রমাণিত। এটা কি বিষয়টা এরকম যে আওয়ামী লীগের কোনো একটা গোষ্ঠী প্ল্যানিং ওয়াইজ এই সমন্বয়কদের ভিতরে ঢুকে এটা করাচ্ছে না? তারা দেখুন, আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে হাসনাত সাদ্দিসের মতো কিছু ছাত্রলীগ নেতাকে শেখ হাসিনা এখানে পুশ করেছিল। এখন বাই চান্স হাসিনা পড়ে গেছে, হাসনাত সাদ্দিস হিরো হয়ে গেছে, এটা হলো একটা সাধারণ বিষয়। এবং হাসনাত সাদ্দিস তাদেরকে উপদেষ্টা বানানোর কথা ছিল, তারা হতে চেয়েছিল, এবং হতে না পেরে সপ্তাহখানেক তারা মন খারাপ করেও ছিল, এটা আমরা সবাই জানি। এবং তাদেরকে উপদেষ্টা করা হয়নি, তাদেরকে বিশ্বাস করা হয়নি যে ছাত্রলীগ থেকে আসছে, তারা কি না কি করে বসে, এটা কিন্তু আমরা জানি। এবং পরে সপ্তাহে দেখলাম যে হাসনাত শ্রমিক লীগ নেতার বাড়িতে গিয়ে মিটিং করছে,
তো এগুলো আমরা সবই জানি, সব কিছু আমাদের জানা। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে হঠাৎ করে কারা এই আন্দোলনে স্টেক হোল্ডার নিয়েছে এগুলো সবই আমাদের জানা আছে। এগুলো দেখেন মাঝে মাঝে আমরা দেখি যে এই সমন্বয়করা তারা নিজেরাই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, তারা নিজেরাই সরকারের প্রতিনিধি, নিজেরাই সরকারের বিরুদ্ধে বলতেছে। তারা সরকারের বিরুদ্ধে বললে বাহবা পায়, আর আমরা সরকারের বিরুদ্ধে বললে দালাল হয়ে যাই। এটাই হলো পার্থক্য। তারেক ভাই, আমরা দেখছি যে আপনি বললেন যে মাস্টার মাইন্ড এককভাবে করা দেওয়া হয়েছে, সেটা আজকে প্রতিবাদ জানাচ্ছে। 7 মাস চলে যাওয়ায় এখন কেন প্রতিবাদ জানাচ্ছেন, আগে কেন করেন? দেখুন, আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া, নিউজ ডিলিট করা, এগুলো তো খুব ওপেন সিক্রেট হয়ে গেছে এখন। আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে না কিনা বলেন? সময় টিভিতে গিয়ে বাধ্য করেছে কিনা? এইটা হওয়ার কথা ছিল কিনা? এগুলো যখন হচ্ছে তখন আমরা উপলব্ধি করছি যে আমরা যদি এগুলোকে গাইড না করি তাহলে এরা জানোয়ারে রূপান্তরিত হবে। আমরা সেই গাইড করার জন্য এখানে বসেছি। একটা প্রশ্ন, আপনি এতক্ষণ অনেক কথা বললেন, এই কথার প্রেক্ষিতে আপনার কি মনে হয় না যে ছোট রাবণকে সরিয়ে বড় রাবণকে চেয়ারে বসালাম? এখন ক্ষমতায় যেই যায় সেই রাবণ হয়ে যায়, যেই যায়। আপনি হয়তোবা আমি গেলেও আমি খারাপ মানুষ হয়ে যাব, এখন ভালো কথা বলছি। কিন্তু আমাদের কাজ কি? সবাই মিলে যারা ক্ষমতায় আছে তাদেরকে চ্যালেঞ্জ করা প্রত্যেকটা মুহূর্তে, এবং চ্যালেঞ্জ করলে সে দালাল হয়ে যায় না, চ্যালেঞ্জ করলে সে আওয়ামী লীগ হয়ে যায় না। ক্ষমতা ছেড়ে দিয়ে রাখলে ক্ষমতা, এখন দেখেন অনেক বিষয়ে সন্দেহ তৈরি হচ্ছে। আমরা রমজান মাসে ষষ্ঠীতে ইফতার করছি, এজন্য ধন্যবাদ জানাই, কিন্তু যে যে জায়গায় অসঙ্গতি রয়েছে সেগুলো নিয়ে আমরা নিন্দাও জানাই। এখানে বলা হচ্ছে যে 7 সিস্টারে বাংলাদেশের সড়ক ব্যবহার করে তারা এখানে ব্যবসা বাণিজ্য করবে, নেপালের সঙ্গে কানেক্ট করবে। এখন নেপালের আসলে বাণিজ্য কতটুকু, তাই না? ভুটানের বাণিজ্য কতটুকু আমাদের জানতে হবে না? নেপালের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্যের সমানও না। ভুটানের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্য সমানও না। তাহলে সেইটুকু বাণিজ্যের বিনিময়ে আপনি 7 সিস্টারকে করিডোর দিতে যাচ্ছেন। তাহলে শেখ হাসিনা দিলে খারাপ ছিল, আপনি দিলে ভালো কেন? আপনি জনপ্রিয়, আপনাকে সবাই ভালোবাসে, এই জন্য আপনি যা যা বলবেন তাই সঠিক, এটা তো আমরা মানতে পারি না। ভাই একটা প্রশ্ন ছিল, একটু ভিন্ন প্রশ্নটা। আসিয়ার মৃত্যুর পর জানাজায় যাওয়ার জন্য সাজিদ এবং হাসনাত আব্দুল্লাহ দুজন হেলিকপ্টারে করে গেছে, এবং তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে সিট খালি ছিল তাই গেছে। আগে আমরা জানতাম যে তারা ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে, কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি তারা একটা রাজনৈতিক দলের নেতা। তো সেই ক্ষেত্রে এমন অফার তো আপনারও আসতো, কিন্তু আপনি বা বিএনপি ছিল, অন্যান্য যে দলগুলো ছিল তাদের নেতাদের এমন অফার দেওয়া হয়নি, কিন্তু সিট খালি ছিল, তারা দুইজনই সিট খালির অফারটা শুধু তারাই পাচ্ছে। এটা কেমন দেখছেন? ভাই একটু আমি এটার সাথে অ্যাড করি, সিট খালি ছিল, সেখানে যদি আমি যেতাম আমাকে কি সেই সিটটা উঠতে দেওয়া হতো কিনা, আপনার কি মনে হয়? সেটাই বলছি, হেলিকপ্টারে যে সিট ছিল ওই সিটে আপনি বা আমি যদি উঠতে চাইতাম তাহলে আমাদেরকে দিত কিনা? ওই সিটটা শুধু সার্জিস এবং হাসনাতদের জন্যই খালি ছিল। এবং শুধু এখানে না, জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ, আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টার গিয়ে এগুলো নষ্ট করেছে। আমার কথা, জুলাই গণ অভ্যুত্থানের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না? জিজ্ঞাসা করছি। আজকে এই যে আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন, আমার কথা, একজন পিএস কত টাকা বেতন পায়? সে লক্ষ লক্ষ টাকার জায়গায় কম্বল বিতরণ করে কই থেকে? এই মোয়াজ্জেম হোসেন ভাই, আপনারা দান খয়রাত করলে এত খুশি হইেন না, ওইটা আপনারা আমার চুরি করা টাকা ভাই। রাইট। আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে 2 লাখ 3 লাখ পিস, এটা দেখে খুশি হইেন না। এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে। ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই, ওদেরকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার বিচার করার জন্য, ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য। আজকে নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল, ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না। আমার কথা, হ্যাঁ, সেটা সত্য কথা। নাহিদের সঙ্গে গণ অভ্যুত্থানের মাঝখানে, গণ অভ্যুত্থানের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই। কারণ আমরা লড়াই করেছি না, আমাদেরকে দেখেন নাই, লাঠি হাতে আমরা আওয়ামী লীগকে তাড়াইছি না, স্বৈরাচার তাড়াইছি না আমরা? তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাহিদ দেখছে বলতে পারবে? এখনই মোবাইল বের করে দেখাবো। আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আসছে, তুমি ধরো। আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও, তোমাকে এই জন্য বসানো হয়েছে। সেগুলো মেসেজ দেখে না। সে আমাদেরকে জুলাই স্পিড শেখায়, জুলাই স্পিডকে আমাদেরকে শেখাবে। সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে, শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি,
সম্পৃক্ত ছিল না, মানে সে বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি, তাই এরা আন্দোলনে ছিল না। আমি বলি তুমি আন্দোলনে বেখেয়াল ছিলা, বেখবর ছিলা। আন্দোলনে যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না। তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না, বোঝো না। তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা, কীভাবে লড়াই করা হয়েছে, কীভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে, এটা যদি দেখতা, এটা তুমি ফিল করতা, তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা। আজকে আপনাদেরকে বলি, এই বৈষম্য বিরোধী যে ফোরাম, এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না? পারতো না? এটা বিএনপির ফোরাম, এটা শিবিরের ফোরাম হতে পারতো না? এটা জামাতের ফোরাম, এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না? আমরা সবাই মিলে একসাথে হয়েছি না? একসাথে না? আন্দোলন করলাম একসাথে, মরলাম একসাথে। ছোট্ট একটা সংগঠন নাম জনতার দল, 7 জন মরে গেছে ভাই। এই সংগঠনের এমন কোনো সদস্য নাই সে আহত হয়নি। একজন সদস্য পাইবে না সে আহত ছাড়া আছে এখানে, প্রত্যেকটা সদস্য। তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণঅভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে, সেই ফোরামটা সবার ফোরাম, যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে, পরবর্তী সরকারকে গাইড করবে। কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো, নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কি করলো? মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না। নির্দিষ্ট একটা গোষ্ঠীর বানায় কি করলো? সমকামী, গে, তাদেরকে এখানে আশ্রয় দিল। বলেন, তারপরে আরো নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো? যে তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ। তো তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে, আন্দোলন করলাম ইসলামপন্থীরা, তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকে বা বহুত্ববাদ, এটা তো আশা করে না। একদম শেষ একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি আজকে বললেন যে আপনি প্রতিবাদ করলে আমি দোষর হয়ে যাচ্ছে। আপনি একটা রাজনৈতিক পার্টির নেতা হিসেবে যদি আপনার নিজের কাছে ইনসিকিউরটা ফিল হয় যে আপনি প্রতিবাদ করলে আপনি দোষর হয়ে যাবেন, সাধারণ মানুষ যারা কিনা এই অন্যায় দেখছে তাদের যে মুখ চেপে ধরার একটা পায় ধরা চলছে, সেটা নিয়ে আপনাদের এই 7 মাসের মূল্যায়নটা কি? দেখেন, পোস্ট ট্রুথ নামে একটা কথা আছে, সত্যোত্তর। অর্থাৎ জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে সত্য কথা বললেও ওই জনপ্রিয় ব্যক্তির মিথ্যা কথাটাই সত্য রূপান্তরিত হয়, আর সত্যটাকে সত্য হিসেবে প্রাধান্য পায় না। এটা হলো পোস্ট ট্রুথ। বর্তমান সময়ে এই যে আমাদের বৈষম্য বিরোধীরা এত জনপ্রিয় হয়ে গেছে যে এদের বিরুদ্ধে কোনো সত্য তথ্য দিলেও মানুষ এটাকে গুজব মনে করে। একটা জনপ্রিয় শক্তির বিরুদ্ধে সত্য ইস্টাবলিশ করা কতটা কঠিন তা আমরা হারে হারে টের পাচ্ছি। এবং বাই এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ারে থাকে, এরা যেহেতু জনপ্রিয়, এদেরকে সরানোর কোনো রকম সুযোগ মানুষ পাবে না। এটা সবচেয়ে আতঙ্কের জায়গা যে এরা স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়ে উঠবে, কারণ এদের পাশে মানুষের জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তা এমন একটা শক্তি যা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায় দেয়। আপনারা দেখছেন না, ঢাকা পোস্টের নিউজ হলো, তাই না? ঢাকা পোস্টের যে নিউজটা হইলো যে রাখাল রাহা 400 কোটি টাকা চুরি করছে, তাদের সমন্বয়ক গাজী সালাউদ্দিন আপনার তানভীর, সে আর হলো রাখাল রাহা মিলে পাঠ্যপুস্তক প্রণয়নে দুর্নীতি করেছে, তাই না? ঢাকা পোস্ট নিউজ করেছে। আমার কথা সহজ, দেখেন, ঢাকা পোস্ট যদি ভুল নিউজ করে, উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে, ডিফেমিং করার উদ্দেশ্যে নিউজ করে, তাহলে ঢাকা পোস্ট গ্রেপ্তার হবে না? ঢাকা পোস্টের লাইসেন্স বাতিল হবে না? হয়নি কেন হইল না? তার মানে ঢাকা পোস্ট সঠিক ছিল, ঢাকা পোস্টের চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে। এবং দেখেন, হ্যাঁ, কিন্তু ঢাকা পোস্ট নিউজ সরাই ফেলছে, তাই না? শুধুমাত্র নিউজ, হ্যাঁ, শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে। তার মানে কি? শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে অর্থ একটা সমঝোতা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীর সমন্বয়ক, তার সঙ্গে সমঝোতা হয়েছে, রাখাল রাহার সঙ্গে সমঝোতা হয়েছে। এগুলো তো একটা প্রমাণ পাচ্ছে ভাই। আপনারা যদি এগুলো না দেখেন তাহলে কিভাবে হবে? ভাই শেষ দুইটা প্রশ্ন আসলে আপনি একটু শেষ করেন, এই বিষয়ে প্রশ্ন করেন। ছোট একটা প্রশ্ন দাঁড়িয়ে 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া একটা জিনিস খুব ভাইরাল চলছে, আমরা দেখছি যে আসিফ মাহমুদের একটা বই প্রকাশিত হয়েছে এবং ওই বই প্রকাশের পর থেকে বলা হচ্ছে যে 1971 সালে যেরকম শেখ মুজিবুর আপনার ইতিহাস বিকৃত করেছে মুক্তিযোদ্ধার, এখন সেম 24-এর ইতিহাস বিকৃত হচ্ছে। আপনি কি মনে করেন কিনা? জি, প্রথমে বলবো আসিফ মাহমুদ নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগোচ্ছে। সেই এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে, অর্থ কামাই করবে, তার দল নাগরিক পার্টিকে দেবে। এটা হলো পরিষ্কার কথা। মানে সে যে নাগরিক পার্টির প্রতিনিধি, আমি আপনাকে এখানে প্রমাণ দেব। কি প্রমাণ দেব? দেখেন, এই যে বন্যার মধ্যে আমাদের চাউল শেষ হয়ে গেছে রান্নার। আমরা বন্যা এলাকায় প্রতিদিন 15,000 মানুষের রান্না করতেছিলাম। বললাম আমাদের একটু চাউল শেষ হয়ে গেছে, টাকাও নাই, তোমাদের সরকারি ফান্ড থেকে আমাদের 1 ট্রাক চাউল দাও। তখন সে বলেছিল, আপনি কি আমাদের সাথে রাজনীতি করবেন?
দেখেন আমাদের সাথে রাজনীতি করবেন তাহলে আপনাকে চাল দেব। আজকে আমার প্রশ্ন যে আসিফ একজন সরকারি প্রতিনিধি, আমি এই আন্দোলনে লড়াই করছি, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার একটা দল আছে, আমি রাষ্ট্রের কাছে চাল চাইতে পারবো না যে আমি একটু গরিব মানুষকে রান্না করে খাওয়াচ্ছি, আমার চাল শর্ট পড়ছে, আমি চাইতে পারবো না? আমি একজন স্বেচ্ছাসেবক না, আমি একজন ভলেন্টিয়ার না? দেশের মানুষগুলো কি শুধুমাত্র ওই বৈষম্য বিরোধীকে বিতরণ করার জন্য চাল দিছে? বলেন, তা তো না। সে আমাদেরকে শর্ত দিচ্ছে, তাদের রাজনীতি করতে হবে। যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের শর্ত দিচ্ছে, তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি। এবং ডক্টর ইউনূস স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের জালিয়াতিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে, সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে। এখন রাজনৈতিক দল খুলছে হিসাব বরাবর, হিসাব বরাবর। তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি? আমাদের ত্যাগ অপবিত্র, তার ত্যাগ পবিত্র। তার রক্ত হলো হালাল, আমার রক্ত হলো হারাম। বলেন, আমি যে রক্ত ঝরাইছি সেই রক্তের মূল্য নাই, তার রক্ত ঝরাইছে, তার রক্তের মূল্য আছে। আমার দলে 7 জন হারাইছে, সে দেখাক। তার দল তাদের 5 জন না, 1 জন মরে গেছে, তারা দেখাক। তাহলে এগুলো তো এখন এগুলো বিবেচনা করার সুযোগ নাই। লুটপাট করবে, বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করবে। বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করতে হলে কি করতে হবে? মুনিয়া ধর্ষণ এবং হত্যা মামলা চাপা দিতে হবে। নাগরিক কমিটি সেই কাজটাই করবে। সহজ হিসাব। রূপায়ণের কাছ থেকে টাকা নেবে, রূপায়ণের বিল্ডিং মেনে, তার মানে কি? তার মানে রূপায়ণের যে অবৈধ মামলাগুলো আছে, বিভিন্ন জনের জমি দখল আছে, হয়রানি আছে, ভূমিদস্যু আচরণ আছে, সেই সবকে প্রোটেক্ট করবে নাগরিক কমিটি। তাই তারা রূপায়ণের কাছ থেকে নিচ্ছে। আমরা কি পাগল নাকি? বাংলাদেশের মানুষ বোঝে না নাকি যে রূপায়ণ তাদেরকে একটা বিল্ডিং দিয়ে দিবে আর রূপায়ণ তাদের কাছ থেকে কিছু নেবে না? এত প্রেম, যে প্রেম উতলায় পড়ছে, রূপায়ণের সম্পদ বেশি হয়ে গেছে, বসুন্ধরা স্বপ্ন সম্পদ বেশি হয়ে গেছে, সেই সম্পদ সব বিলাই দিয়ে বেড়াচ্ছে না? আপনি মাস্টার মাইন্ড সম্পর্কে বলছিলেন, এককভাবে মাস্টার মাইন্ড ঘোষণা করার কারণে কি এই বিভক্তি? দেখেন, আমি আবারও বলছি, বৈষম্য বিরোধী আন্দোলনটা সবার প্ল্যাটফর্ম, সবার প্ল্যাটফর্মটাকে কতিপয় সমন্বয়ক তাদের রাজনৈতিক ইচ্ছা পূরণ করার জন্য এই প্ল্যাটফর্মটাকে তাদের কুক্ষিগত করে ফেলেছে। যখন থেকে এটা কুক্ষিগত হয়ে গেছে, তখন থেকে এটা একটা আলাদা রাজনৈতিক ফোর্স হিসেবে দাঁড়াইছে। তারা আলাদাভাবে রাজনৈতিক কার্যক্রম করে, আলাদাভাবে নিয়োগ বাণিজ্য করে, জালিয়াতি করে, লুটপাট করে, জেলায় জেলায় লুটপাট করছে। এবং এই যে রাজশাহীতে 4 জন সমন্বয়কে আটকায় রাখে, বাটাম দিল, এমনি দিছে? বলেন, জায়গায় জায়গায় কত বিষয়। আপনারা তো নিউজ করতে পারেন না। আপনাদের নিউজ করতে হলে নিউজ করতে হয় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি। ডাইরেক্ট সমন্বয়ক চাঁদাবাজি করতে লিখতে পারেন না। কেন লিখতে পারেন না বলেন? ধন্যবাদ সবাইকে। ভাই আরেকটা প্রশ্ন ছিল, অভিযোগ সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনারা কোনো অভিযোগ দেবেন কিনা এই বিষয়ে? জি, আমার যেটা প্রশ্ন, দেখেন, আর 10 জন মানুষের ক্ষেত্রে যা হইতো, ধরেন এই দুর্নীতিটাই অন্য একজন উপদেষ্টার নামে বের হতো, তাহলে তাহলে তাকে কিন্তু এতক্ষণে বহিষ্কার করা হতো। আমার কথা, এই বহিষ্কারটাই আসিফ মাহমুদকে কেন করা হবে না? আমার জিজ্ঞাসা এটাই। আপনারা প্রশ্ন করেন যে তাকে কেন বহিষ্কার করা হবে না? সে জালিয়াতিতে জড়িত। সে দেখেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন পিএস নাকি? পিএস এর কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে পিএস ওখানে যে এক লিস্টে, এই যে দেখেন, এক লিস্টে লেখা মোয়াজ্জেম হোসেন স্যার, হলুদ করে মার্ক করা, এই যে লিখা, এই যে পিএস মোয়াজ্জেম হোসেনের নাম লেখা, ওইটা আসিফ মাহমুদরে পাঠাইছে না ওখানে? বলেন, আপনাদের বুদ্ধি বিবেক কি বলে? আসিফ মাহমুদ করাইছে না এটা, নাকি পিএস নিজের ক্ষমতায় করছে? বলেন, তাই না? আসিফ মাহমুদ পাঠাইছে না? তাহলে এতগুলো অবৈধ নিয়োগ করার পরে আমরা দীর্ঘদিন নিয়োগ জালিয়াতি নিয়ে কষ্ট পাচ্ছি। শেখ হাসিনা কষ্ট দিয়েছে। সকালে পরীক্ষা দিতে যাই আমরা, বিকেলে পরীক্ষা দিয়ে শেষ করে দেখি যে প্রশ্ন ফাঁস হয়েছে। আজকে প্রশ্ন ফাঁস না, ডাইরেক্ট নিয়োগ দিচ্ছে, কোনো প্রশ্নই লাগবে না। আর বলে না, আপনাদের প্রশ্নই লাগবে না, এরকম একটা অবস্থা করে ফেলছে। ভাই একটা শেষ প্রশ্ন ছিল, গতকালকে ঘোষণা হয়েছে যে জুলাই আগস্টে যারা প্রথম সারিতে ছিল তারা আরেকটি নতুন রাজনৈতিক দল করবে আগামী মাসে। এটাকে কিভাবে দেখছেন? তাদের মধ্যে কি ঘটনার সৃষ্টি হয়েছে? এমন আন্দোলন করে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এবং আপনাদের বর্তমান কর্মকাণ্ডের জন্য তাদের পুনর্বাসনের পথ সুগম হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে এই প্রশ্নটি দিয়ে আমি শেষ করব। আর প্রশ্ন করেন না আজকে। আচ্ছা, ঠিক আছে। আমি সিম্পলি দেখেন, আপনাদেরকে দেখেন, আমাদের এই সময়ে এই দেশের জন্য আমি একটু বলি। আচ্ছা, আমি আমার কথাটা বলি। আপনারা
আজকের এই পোস্টার এই উত্তরটা কোট করবেন, খুবই জরুরি একটা বিষয়, যে এই যে বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি। কেন হুমকি? আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন, সেই বিষয়ে কয়েকটা কথা বলবো। বিএনপি যারা করে তারা তো বিএনপি করে, জামাত যারা করে তারা জামাত করবে, তাই না? গণ অধিকার পরিষদ করে তারা গণ অধিকার করবে, আমজনতার দল যে করে সে আমজনতা করবে, তাই না? স্বাভাবিকভাবে। তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে। সামনে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে, নাকি? প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা। তাহলে প্রত্যেকটা দল তার তার জায়গায় ঠিক আছে, তাহলে ঠিক নাই কি? বেদিশা হয়েছে কে? আওয়ামী লীগ, তাই না? নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায়, সহজ ফর্মুলা, আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় বলেন? সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে, কেউ জামাতের সঙ্গে আছে, কেউ আপনার হলো গণ অধিকারের সাথে আছে, কেউ চরমনায়ের সাথে আছে, কেউ ছাড়বে? কেউ ছাড়বে না। তার মানে যারা এখন দৌড়ের ওপর আছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগই এখন নাগরিক কমিটিতে কনভার্ট হচ্ছে। আপনারা নিউজ দেখেননি যে হলো আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে আছে, দেখেননি? তাহলে এইটাই বাস্তবতা, যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয়, আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে, আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড় হতে হবে। সহজ হিসাব, সহজ হিসাব। এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগকে আপনার হলো পুনর্বাসন করতেছে, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। ভাই যাই বলেন, বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল, এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না। এরকম হবে নাকি? আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি, দুইজনে সমঝোতা করে হবে নাকি? হবে। তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না, তাই না? করবে না। তাহলে 1500 কোটি টাকার বিষয়, তাই না? তাহলে এই যে দেখেন, আমি বলছি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ, বিএনপি জামাত সহ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে, এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না, মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো। আওয়ামী লীগের বন্ধু যদি হয়, তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে। ওর আগের পরিচয় সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে। কি এমন হলো ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে হয়ে গেল এখন, তাই না? আর এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ সরানোর জন্য সারাক্ষণ হাসিনারে গালি দেয়, বুঝছেন? ওরা যে আগে ছাত্রলীগ ছিল, এখন ওটা কাটাতে হবে না, ওটা কাটানোর জন্য সারাক্ষণ হাসিনার বিরুদ্ধে বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। মানে কি সুন্দর বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে নাকি? আমি তো দেখি না। আপনারা কি মনে করেন আসবে নাকি? আসবে না। তাহলে ওর প্যাঁচ যে তিনতলা বুদ্ধি ওর মাথায়, ও প্যাঁচ দিয়ে দিছে, সার্জিসের মাথায় তিনতলা বুদ্ধি প্যাঁচ দিয়ে দিছে, হাসিনাও আসবে না, নির্বাচনও হবে না, তাই না? আর হাসনাত সে তো আগে থেকে নির্বাচন চায় না। সে বলছে যে বিএনপি যতদিন বিরোধী দল, ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই। কি চিন্তা! এরা এমনভাবে আচরণ করে যে আওয়ামী লীগকে চাবায় কসমস করে খাইয়ে ফেলাবে, এরকম একটা আচরণ করে। কিন্তু আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বসে মিটিং করে, গল্প করে, টাকা পয়সা নিচ্ছে, সব নিচ্ছে। রাজনৈতিক দল আসছে সামনের মাসে, জুলাই আগস্টের যে নতুন রাজনৈতিক দল আসবে, শোনেন আমাদের, হ্যাঁ শোনেন, নতুন রাজনৈতিক দল আসা স্বাভাবিক। আমরা 18 আন্দোলনের পরে আমরাও একটা রাজনৈতিক দল নিয়ে আসছি, ঠিক একইভাবে এখনও আসবে। সামনে আরেকটা আন্দোলন হবে না? ওই আন্দোলনের পরে আরেকটা দল আসবে। প্রত্যেকটা সংগ্রাম এবং আন্দোলন একটা করে দলের জন্ম দেয়। কেন জন্ম দেয় আমি বলি, আন্দোলন জন্ম দেয় না, আন্দোলনের যারা নেতৃত্ব থাকে ওরা ভাবে এত বড় একটা আন্দোলন করলাম, এত দেশে এত বড় একটা মানুষ চেনাশানা আছে, এখন রাজনীতি করাই বেশি একটা ভালো, এখানে করলে টাকা পয়সা আছে, তারপরে ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, সরকারের সহযোগী, সব কিছু মিলে রাজনীতি ছাড়া কী করবে? ওই জায়গা থেকে রাজনৈতিক দল খোলা ছাড়া তাদের উপায় থাকে না। যে নিউজের উপরে আপনার সেই নিউজটা তো ডিলিট করে দেওয়া হয়েছে, না ডিলিট করেনি এখনো, মনে হয় ডিলিট করেনি। ধন্যবাদ।